শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। গুম সংক্রান্ত কমিশনের অভিযোগ, দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অকারণে নাক গলায় গোয়েন্দা সংস্থাগুলোতে সামরিক বাহিনীর সদস্য নিয়োগ বন্ধ ও র্যাব বিলুপ্তির সুপারিশ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। গোয়েন্দা সংস্থাগুলোকে বিভিন্ন সময়ে অপব্যবহার করার কথা তুলে ধরে আইন শৃঙ্খলা ও বেসামরিক গোয়েন্দা সংস্থা থেকে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রত্যাহারের সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন। এই কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায়, কারণ তারা ক্ষমতায় অংশ হতে চায়। তিনি অভিযোগ করেন, এই সালমের পক্ষে ডিজিএফআই গিয়ে ইসলামী ব্যাংক দখল করেছে। মিডিয়া হাউস দখল করা কি কোনো গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর কাজ কিনা সে প্রশ্ন রাখেন তিনি। আগের সরকারের সময়ের গুমের ঘটনা তদন্তে গঠিত এই কমিশন রোববার প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার এই ব্যাপারে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা করা সেনা কর্মকর্তাদের কাজ নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো থেকে তাদের প্রত্যাহার করতে হবে, বরং পুলিশের মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের নিয়ে একটি এলিট ফোর্স গঠন করা যেতে পারে। গুম কমিশন তার প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে সারা দেশে ৩০০ আসনে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে দেখা যাচ্ছে মনোনয়নপত্র বাতিলের হার মোট প্রার্থীর ২৮%। মনোনয়নপত্র জমা পড়েছিল মোট ২,৫৬৮টি। বাছাই শেষে ১,৮৪২টি বৈধ ঘোষিত হয়েছে। মনোনয়নপত্র বাতিল ও বৈধ প্রার্থীর হিসাব ৪ জানুয়ারি রোববার রাতে জানিয়েছে নির্বাচন কমিশন। এতে দেখা যায় বিএনপির ২৫, জামায়াতে ইসলামীর ১০, জাতীয় নাগরিক পার্টির ৩, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৯, জাতীয় পার্টির ৫৯, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ২৫ এবং স্বতন্ত্র ৩৩৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীরা অন্যান্য দলের। বিএনপির ক্ষেত্রে অনেকে দলীয় মনোনয়ন জমা দেননি বলে বাতিল হয়েছে, অর্থাৎ এরা মূলত বিদ্রোহী প্রার্থী। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসির কাছে আপিল করা যাবে। সোমবার ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত নেওয়া হবে আপিল আবেদন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। কমিশন জানায়, মোট ১,৯১৩টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে ১,৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে ২৮৭টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। এখনো অনেকে অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন সদস্য নাবিলা ইদ্রিস বলেন, গুমের সংখ্যা ৪ থেকে ৬,০০০ হতে পারে। প্রতিবেদন থেকে কমিশন জানায়, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে ৭৫% জামায়াত শিবিরের নেতাকর্মী, ২২% বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যারা এখনো নিখোঁজ তাদের মধ্যে ৬৮% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ২২% জামায়াত শিবিরের নেতাকর্মী। যুক্তরাষ্ট্রের বসবাসকারী বিভিন্ন দেশের অভিবাসীরা কি হারে কল্যাণ ভাতা ও সরকারি সহায়তা পাচ্ছেন তা তুলে ধরে একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই তালিকা অনুসারে দেশটিতে যত বাংলাদেশি পরিবার আছে তার মধ্যে প্রায় ৫৫% কল্যাণ ভাতা ও সহায়তা নেয়। ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই তালিকা প্রকাশ করেন। তালিকায় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ভুটান, চীন ও নেপালের নাম আছে, তবে প্রতিবেশী ভারতের নাম নেই। সবচেয়ে বেশি ৮১.৪% ভাতা পাচ্ছে ভুটানি পরিবারগুলো।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে যে অস্বস্তি তৈরি হয়েছে সেজন্য ভারতীয় কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় কংগ্রেসের নেতা এবং দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শশী থারুর। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, এতে আশ্চর্যের কিছু নেই, এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি। মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অপ্রয়োজনীয় ও অযৌক্তিক আখ্যায়িত করে শশী থারুর ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, বাংলাদেশ পাকিস্তান নয়, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী পাঠাচ্ছে না, পরিস্থিতি মোটেও তুলনাযোগ্য নয়। মুস্তাফিজের ঘটনার পর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, এই বিষয়ে চুপ করে বসে থাকার উপায় নেই। সেই ভিডিও শেয়ার করে শশী থারুর আরেক এক্স পোস্টে লিখেছেন, শি ইজ রাইট, আলাস। কলম্বিয়ায় সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 জানুয়ারি গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হলে তা আমার কাছে ভালোই শোনায়। একই আলাপে ট্রাম্প ভেনিজুয়েলা ও কিউবা নিয়েও কড়া মন্তব্য করেন। তিনি বলেন, ভেনিজুয়েলা ভীষণ অসুস্থ অবস্থায় রয়েছে এবং কিউবা শিগগিরই পতনের মুখে পড়তে পারে। ট্রাম্পের ভাষায়, কিউবার আর কোনো উল্লেখযোগ্য আয় নেই। আগে তারা ভেনিজুয়েলার তেল থেকে আয় করত, কিন্তু এখন সেটিও পাচ্ছে না। তার মতে, কিউবায় সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে, কারণ দেশটি নিজস্ব দুর্বলতার কারণেই ভেঙে পড়তে পারে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানি কমিয়ে দেয় কিছু কোম্পানি, পরে কিছু কোম্পানি আমদানি বন্ধ করে দেয়। তবে সক্রিয় কিছু কোম্পানি আমদানি বাড়াতে চেয়ে বারবার আবেদন করেও সরকারের অনুমতি পায়নি। ফলে এখন তৈরি হয়েছে সরবরাহ সংকট। এক সপ্তাহ ধরে বাড়তি টাকা দিয়েও এলপিজি পাচ্ছেন না গ্রাহক। চলমান এই সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা বলছেন, তাদের বাড়তি আমদানির অনুমোদন দেয়া হয়নি। আমদানি বাড়াতে পারলে সংকট তৈরি হতো না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিটি কোম্পানির জন্য এলপিজি আমদানির পরিমাণ নির্দিষ্ট করে দেয়া আছে, তাই সক্ষমতা থাকলেও আমদানি বাড়াতে পারছেন না তারা। আবার অনুমোদিত বরাদ্দের চেয়ে কম আমদানি করছে কোনো কোনো প্রতিষ্ঠান। এর মধ্যে 1.5 বছর ধরে বড় একটি কোম্পানির আমদানি অনেক কমেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 5 জানুয়ারি টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন ধরে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএল এ খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল, যার রেশ ধরে 3 জানুয়ারি সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই। এর রেশ ধরে এলো নতুন এই নির্দেশনা। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।